আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করব, যেটি অবশ্যই রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্ব হবে। আপনি যে সাবজেক্টের হন না কেন, আমি টানা 2 বার রিটেন পরীক্ষা দিয়েছি এবং যে ধরনের লিখেছি, যেভাবে পরীক্ষায় পাস করেছি সেই তথ্যগুলো এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল কিভাবে টিকলো তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো অবশ্যই আপনাদের ইন্সপায়ার যোগাবে এবং রিটেনে পড়ার কার্যকরী ভূমিকা পালন করবে। এবং রিটেনে কোন বিষয়গুলো পড়বেন, কোন বিষয়গুলো পড়বেন না, কি কি পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়গুলো সম্পূর্ণ একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করার কৌশল। প্রিলি পাশ করার পরে অনেক শিক্ষার্থী পড়া শুরু করে। তারা জানে যে আমি নিশ্চিত প্রিলি পাশ করবো, তারপরও তারা রিটেনের প্রিপারেশন নিচ্ছে না। এ কথাটার অর্থ হচ্ছে অনেক শিক্ষার্থী ভাবে যে রিটেন কোনো ম্যাটার না, রিটেনে টেকা যায়। আবার অনেকজনে ভাবে রিটেনে আমি টেকতেই পারি না, আমি কিভাবে পড়বো। আসলে আশা ছেড়ে দেওয়া যাবে না। আপনি যখন একবার যখন ফেল করলাম, রিটেনে যখন টিকলাম না, তখন পরবর্তীকালে লেখার প্যাটার্ন কিছু পরিবর্তন করলাম এবং ইনশাআল্লাহ পরবর্তীকালে পাশ করলাম। এরকম আপনারাও একটা উদ্যোগ নেন যে এবার আমি একটু ভিন্ন মডেলে লিখবো, লেখার কোয়ালিটি পরিবর্তন করব, দেখি এবার আমি ঠিকই না নাকি। তো প্রিলি পাস যেহেতু রেজাল্ট দেয়নি, তাতে সমস্যা কি? প্রিলি রেজাল্টের সাথে তো আপনার রিটেন রেজাল্টের কোনো সম্পর্ক নাই। আপনি রিটেন পড়া শুরু করে দেন, আপনি তো জানেন 40+ পাবেন। প্রিলিতে 40+ পেলে আপনি পাস করবেন। এজন্য আপনারা রিটেনের একটা ভালো একটা প্রিপারেশন নেন। আশা করা যায় ভালো কিছু হবে আপনাদের। সো রিটেন পাস করা খুব সহজ বিষয় না। রিটেন পাস করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রিলি রেজাল্টের পর মাত্র 1 থেকে 1.5 মাস সময় পাওয়া যায়। এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া অনেক কঠিন। তাই সময় থাকতে প্রিপারেশন নিন। এখন থেকে প্রতিদিন একটি করে হলেও প্রশ্ন করুন। এ কথাটার অর্থ হচ্ছে রিটেন পাস করা খুব সহজ বিষয় না। এই কথাটা কারণ কি আমি বলতে যদি চাই, দেখেন, একটা সাবজেক্টের যে কোনো সাবজেক্টের কথাই আমি বলি। সাপোজ কলেজ পর্যায়ে যদি দেখা যায় যে একটা সাবজেক্টে নিম্নটা হলেও প্রায় 50,000 প্রার্থী প্রথম অবস্থায় পরীক্ষা দেয়। তার মধ্যে রিটেনে প্রিলিতে না টেকে নেয় 20,000, পরে রিটেনে 20,000 দেওয়ার পর রিটেনে মাত্র টেকে 100-150 জন স্টুডেন্ট। তাহলে কোথায় 20,000, কোথায় 150 জন? কেমন প্রিপারেশন নিতে হবে, কেমন পরীক্ষা দিতে হবে, তার চিন্তা ভাবনা করেন। যেমন আমরা গত যদি দেখি, সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টগুলোতে 100-150 এর মধ্যে এরকম ছাত্র ঠিক আছে। আসলে রিটেনে এরকম ছাত্র টিকার উদ্দেশ্য হচ্ছে, কারণ পোস্ট ফাঁকা থাকে কম, তাই কম টিকায়, এবং যারা মার্ক একটু বেশি পায় তাদেরকে টেকানো হয়। তাই রিটেন পরীক্ষা যে দিলে আমার রেজাল্ট আসবে এমনটা কথা না। অনেকজনে বলতেছে আমি ভার্সিটি বললাম আমার হলো না, তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি বললে তোমার হলো। তাহলে এই কথাটার মানে কি বোঝায়? কি পড়েছো দেখার টাইমে আপনার মূল কথা হচ্ছে আপনার হাতের লেখার কোয়ালিটি কেমন, কতটুকু লিখেছেন, কি রকম তথ্য দিয়েছেন লেখার মধ্যে, কয়টি প্রশ্নের উত্তর লিখেছেন, ধারাবাহিকতা ঠিক আছে কি নাই, এ ধরনের বিশেষ কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করা হয়। এবং এভাবে যদি আপনারা পড়েন, আপনারা শুনলেন আমার কথা, যে রিটেনটা কত হার্ড, কত প্রতিযোগিতা, এরপরে আপনার যে রেজাল্ট পাওয়া যাবে সেখানে, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। সো এই ভাগ্যটা অর্জন করতে হলে অবশ্যই হার্ড ট্রাই করতে হবে। তাই তাই রেজাল্ট বা প্রিলি রেজাল্টের জন্য ওয়েট না করে আপনারা এখন থেকে পড়া শুরু করে দেন, আশা করি ভালো হবে। আর পাস করার জন্য, রিটেনে পাস করার জন্য আপনাকে প্রথমে আপনার সিলেবাস ম্যানেজ করতে হবে। এরপর আপনার সাবজেক্ট রিলেটেড রিপিট কোশ্চেন কালেক্ট করতে হবে। এগুলো থেকে একটি আইডিয়া নিয়ে নিজেকে একটি সাজেশন মেক করতে হবে। নিয়ম অনুসরণ করে পড়লেই ভালো রেজাল্ট আসবে। সরি, তাহলে আমরা দেখতেছি যে প্রথম কাজই হচ্ছে আপনাকে আপনার সিলেবাস ম্যানেজ করতে হবে। সিলেবাস থেকে রিপিট কোশ্চেন 10 থেকে 16তম কোশ্চেনগুলো কালেক্ট করে সেখান থেকে আপনার নিজেকে একটা সাজেশন মেক করতে হবে মানুষের আশায় না থেকে। তখন আপনি অবশ্যই জানতে পারবেন যে কোন প্রশ্নগুলো আপনার সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো খাতায় নোট করে আপনি রেগুলার 1-2টি করে প্রশ্ন পড়া শুরু করে দেন। দেখবেন আপনার প্রিপারেশনও ভালো হবে এবং পাশাপাশি লেখা শুরু করেন। লিখলে লেখার কোয়ালিটিও ভালো হবে। কিসের উপর ভিত্তি করে রিটেন কোশ্চেন তৈরি করা হয়? এটা হচ্ছে সাধারণত অনার্স ও মাস্টার্সের সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের রিটেনের কোশ্চেন তৈরি করা হয়। তাই সর্বপ্রথম আপনাকে অনার্সের বই ফলো করতে হবে এবং মাস্টার্সের বই ফলো করতে হবে। অর্থাৎ আপনি অনার্স এবং মাস্টার্স আপনি সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়েছেন, তাহলে আপনাদের অনার্স মাস্টার্সের সমাজবিজ্ঞান রিলেটেড যে টপিকগুলো ছিল সেগুলোই কিন্তু এনটিআরসি এতে থাকে এবং তারা সেখান থেকেই কোশ্চেন পড়ে। অনেকের বাংলা সাবজেক্ট
তারা অনার্স লেভেলে বাংলা যে বিষয়গুলো পড়েছিল, এখানে কিছু কিছু খণ্ড খণ্ড বিষয় নিয়ে এরা একটা পুরনো কোশ্চিন তৈরি করেছে, যারা অনার্সে যারা ভালো করছে, ভালো করে পড়েছিল, তাদের জন্য এতে তেমন কঠিন বলতে কিছু হবে না। কিন্তু মানে যদি আপনাদের পোস্ট ফাঁকা থাকে, তাহলে সে অনুযায়ী অবশ্যই আপনাদের দেখানো হবে। সো অবশ্যই ভালো করবেন, এভাবে একটা প্রিপারেশন নেন। রিটেনে ভালো না করার কারণ কি? রিটেনে ভালো না করার কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতেছি, যেটা আমাদের প্রিয় থাম্বনেল ছিল। প্রথম কারণ হলো সম্পূর্ণ প্রশ্নের উত্তর না করা। অনেকজনে আছে 80 মার্কের অ্যান্সার দেয়, অনেকজনে আছে ৭০ মার্কসের অ্যান্সার দিয়ে আসে। আসলে এরকম করলে আপনাদের রিটেন রেজাল্ট নাও আসতে পারে। সো আশা করি আপনারা বুঝছেন যে 100 মার্কের জন্য একটা পূর্ণ প্রিপারেশন নিতে হবে, পূর্ণ প্রিপারেশন নিতে হবে এবং 100 মার্কের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। প্রশ্নের উত্তর অতি দীর্ঘায়িত না করা। অনেকজন আছে অনার্স মাস্টার্সের মতো, এখানেও 10 পেজ 8 পেজ একটা রচনামূলক প্রশ্ন লেখে। আসলে অনার্স মাস্টার্সে আমাদের 4 ঘন্টা ছিল, যে প্রশ্ন আমরা 4 ঘন্টায় লিখছিলাম, এখানে 3 ঘন্টায় ওই একই প্রশ্ন লিখতে হবে। তাহলে অবশ্যই আপনার প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ করতে হবে, অবশ্যই তথ্যবহুল দিতে হবে এবং অল্প কথার মধ্যে আপনাকে অ্যান্সার লেখা শেষ করতে হবে। আশা করি আপনারা বুঝেছেন। অত লং প্রশ্ন না লিখে আপনি 3-4 পেজের মধ্যে আপনি রচনামূলক প্রশ্ন লেখা শেষ করবেন এবং সংক্ষিপ্ত 1 থেকে 1.5 পেজ লিখতে পারেন। লেখার মধ্যে কাটাকাটি করা ও বানান ভুল করা যাবে না। অনেকজনে আছে একটা অক্ষর কাটা গেছে জন্য সম্পূর্ণ অঙ্কে কাটা যায়, ঠিক না। একটা অক্ষর তোমার এটা ফোটা নাই, থাক ওটা এইভাবে। আপনি কাটা না দিলে হয়তো পরীক্ষকের চোখে ওটা নাও পড়তে পারে, তাহলে 2-1টি কাটা হলে কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অক্ষর 2-1টি ভুল হইতেই পারে। কাটা দিলে লেখার কোয়ালিটি খারাপ হয়ে যায়। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা। অনেকজনে আছে প্রথম জায়গায় 5 নম্বরটা অনেক সহজ, আমি এটি খুব ভালোভাবে করছি, আমি এইটি আবার থাকবো, আমি 5 নং প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করে দেয়। আসলে এরকম কাজ করা যাবে। আপনার টার্গেট থাকবে আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে, আমি একে শুরু করছি, আমি 10 নম্বরে গিয়ে শেষ করব। এ ধরনের যে টার্গেট থাকে এবং ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে মার্কস অবশ্যই ভালো পাবেন, পরীক্ষক অবশ্যই খাতা দেখে সন্তুষ্ট হবেন। সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করা। অনেকজনে আছে সিলেবাসে জানে না যে কি পড়বো, ওরা আছে এখনো পুরো ওল্ড সিলেবাসে। আসলে কত যে উত্থান পতন হচ্ছে, কত যে পরিবর্তন আসতেছে এনটিআরসি এতে, ওরা ও বিষয়ে লক্ষ্য রাখে। ওরা জানে যে আগের বই আমরা একটা কিনছি, ও বই থেকেই হবে। আসলে নতুন বই কেনেন, নতুন বইয়ের থেকে একটা ধারণা নেন, দেখবেন পড়ালেখার ইচ্ছা করবে এবং আহ, মানে ভালো প্রশ্ন, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটাও জানতে পারবেন। প্রশ্নের উত্তর শুধু পড়ে যাওয়া, প্রশ্নের উত্তর শুধু পড়ে যাওয়া। অনেকজনে আছে এরা কি করে, শুধু পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, মানে কয় সব প্রশ্ন পড়বো। আসলে এখানে রিটেনের বিষয়টা অনেক কঠিন বিষয়। তাই আপনি আজকে রাত্রে একটা প্রশ্ন পড়েছেন, আগামীকাল ওই প্রশ্নটা আপনি লেখেন সকালে। যদি দেখেন যে সকালে একবার আবার রিভাইজ করেন, যদি দেখেন প্রবলেম আছে তখন আরেকবার পড়েন, পড়ার পর রিভিশন ভালোভাবে করার পর আপনি লেখেন এবং আপনার যে 20-22 মিনিট সময় পাবেন সেই সময়ের মধ্যে প্রশ্নটা লেখার শেষ করেন। এভাবে যদি প্রতিটি প্রশ্ন আপনি পড়েন আর লেখেন, তাহলে আপনার লেখাও ভালো হবে, আপনার পরীক্ষায় গিয়ে সময় নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা সামনে আরও কিছু রিটেনের বিভিন্ন তথ্য আপনাদের কাছে শেয়ার করব এবং সামনে ভাইবা আছে, ভাইবা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্র্যাকটিক্যাল, যেটা আমি ওভারটেক করে আসছি সেগুলো আমি আলোচনা করব। এবং দেখা যাচ্ছে সামনে আমরা 19তম জন্য প্রিলি রিটেন ভাইবার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। সো দেখা আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।